জ্যানকে স্টেজের আরেক প্রান্তে নিয়ে গেল সেন্ট ভিজিনি। শাওয়ার স্টলের সেটের বাইরে একটা ক্যাম্পার ভ্যান দাঁড় করিয়ে রাখা। দরজা খুলে ভেতরটা দেখালো সে। তোমার ড্রেসিং রুম? জ্যান ভেতরে উকি দিল। বড়সড় আয়না, কাউচ, আরাম কেদারা, ড্রেসিং টেবিল, কার্পেট বিছানো মেঝে, এত কিছু দেখে উজ্জ্বল হয়ে উঠল ওর মুখ। ঝকঝকে পরিষ্কার। ভিজিনি মাথা নাড়ল। মেয়েটাকে সবকিছু গুছিয়ে দেয়াটা বুদ্ধিমানের কাজ হয়েছে। বুঝতে পারবে যে যত্ন আত্মীর কোনো কমতি হচ্ছে না। জেনের হাসি কিছুটা মলিন হয়ে এলো। মর্গেন কোথায়? পল যে কোনো মুহূর্তে এখানে এসে পড়বে। তুমি ততক্ষণে পোশাক বদলে নিচ্ছ না কেন? আমি দেখে আসি ও পৌঁছালো কিনা। পার্স আর চামড়ায় বাঁধানো স্ক্রিপ্ট হাতে ক্যাম্পারে প্রবেশ করলো জ্যান। ভেতরে ঢুকেই দেখতে পেল ড্রেসিং টেবিলের উপর ফুলদানিতে 3টা লাল গোলাপ রাখা। ফুল পছন্দ করো না? ভিজিনি কাঁধ ঝাঁকালো। তারকা দিয়ে ড্রেসিং রুমে সবসময় তাজা ফুল থাকা উচিত। জবাবের অপেক্ষা না করে নেমে গেল সে। স্টেজের দিকে পা বাড়ালো। জানে যে দরজাটা বন্ধ করে দেবে জ্যান। সবকিছু পরিকল্পনা মাফিক কাজ করছে। হ্যাঁ, এখন বাতিল হয়ে যাবে উন্মাদিনী, কিন্তু তাতে কি? এখন ভিজিনির স্বপ্ন পূরণ হবার পথে। পরিচালকের কাজই তো তাই, স্বপ্নকে কল্পনাকে সত্যিতে পরিণত করা। এখন পর্যন্ত সেই কল্পনাগুলোকে রূপালী পর্দায় বাস্তব করে তুলছে ও। কিন্তু এখন এখন হাতের পেয়েছে মৃত ম্যারি ক্রেনের চেহারা আর উষ্ণ জীবিত এক মেয়ের দেহ। মানুষ চোখে ভিজিনি জ্যানকে দেখতে পেল। ড্রেসিং রুমের দরজায় দাঁড়িয়ে আছে মেয়েটা। ছোট ছোট স্কার্ট আর টপস মোহনীয় কোমর আর সুগঠিত দেহকে ঢাকতে পারেনি। স্কার্টটা আস্তে আস্তে উপরে উঠবে। দৃশ্যটা কল্পনা করার সাথে সাথে নিজের তলপেটে ছড়িয়ে পড়া একটা উষ্ণতা টের পেল লোকটা। মামা মিয়া! পার্শ্ব দরজা খুলে কুয়াশার দিকে তাকালো সে। নিশ্চিত হয়ে নিল যে গার্ড চলে গিয়েছে। আগেই বলে রেখেছিল লোকটাকে, আমরা রিহার্সাল করব, কেউ বিরক্ত না করলে ভালো হয়। সন্দেহ করেনি কেউ। কে সন্দেহ করবে ওকে? মামাও করতো না। সাইনটা খুব ভালো ছেলে, সবসময় বলতো সে। এখনো বলছে। ভিজিনি যেন পরিষ্কার শুনতে পাচ্ছে কণ্ঠটা। কুয়াশার মাঝে যেন দেখতেও পাচ্ছে সেই চেহারাটা। দুম করে দরজাটা বন্ধ করে দিল ও। মহিলাকে আসতে দিবে না ও, কাউকেই দেবে না। ক্ষমতা এখন ওর হাতে। ক্ষমতা ক্ষমতা ওকে উপহার দিয়েছে পিলগুলো। ওগুলো ওকে দিয়েছে নানা ধরনের কথা শোনার ক্ষমতা। দিয়েছে ওকে পরিষ্কার সবকিছু দেখার ক্ষমতা। এই বিকাল থেকে আবার অ্যামিটাল পিলগুলো খাওয়া শুরু করেছে সে। কতগুলো তা মনেও করতে পারছে না। আসলে পরিকল্পনাটা বাদে আর কিছুই মনে করতে পারছে না। সেই পরিকল্পনার প্রথম ধাপই ছিল জ্যানকে ফোন করা। তারপর থেকে ঝড়ের গতিতে ঘুরতে শুরু করলো সব ঘটনা। সবকিছু ঠিক করে নেবার পর যখন জ্যান এসে উপস্থিত হলো, থেমে গেল গতি। কিন্তু কপাল ভালো, মেয়েটা কোনো কিছু সন্দেহ করেনি। ঘটনা এখন পুরোপুরি ওর নিয়ন্ত্রণে। ভুল হলো, পুরোপুরি না। পিলগুলো যেন ক্যামেরার উপরেও প্রভাব ফেলেছে। কুয়াশার মাঝে মামার চেহারা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে তার কণ্ঠ। সব পাগল, পাগলাটে পিল, পাগলাটে ক্যামেরা।
কিন্তু মামা মিয়া, আমি পাগল না। না, ভিজিনি উন্মাদ নয়, কেননা ওর হাতেই এখন সব ক্ষমতা, যেই ক্ষমতা ওর তলপেটটাকে উষ্ণ করে তুলেছে। প্রস্তুতি শেষে ড্রেসিং রুমের দিকে এগোলো স্যান্টো ভিজিনি। রয় এমএসকে গলা কাটা লাশের পাশে হাঁটু গেড়ে বসতে দেখলেন ক্লেইবর্ন। ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছে। প্রথমে শরীর থেকে আলাদা হয়ে যাওয়া রক্তাক্ত মাথা দেখে তাদের চোখ বিস্ফোরিত হবার জোগাড়, তারপর আবার মুন্ডবিহীন ধরের দেখা পাওয়া। ক্লেইবর্ন পেশায় একজন চিকিৎসক। মৃত লাশ তিনি আগেও দেখেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন পেশাদারিত্বের সাথেই। কিন্তু রয় এমএস নিজের প্রতিক্রিয়ায় অবাক। ভয় অথবা আতঙ্ক ওকে গ্রাস করতে পারেনি, শুধু কিছুটা দুর্বল অনুভব করছে। এমনকি কণ্ঠস্বরেও কোনো পরিবর্তন আসেনি, কথা বলছে স্বাভাবিক ভঙ্গিতে। তেমন রক্ত দেখতে পাচ্ছি না, সে বলল। ক্লেবর্ন মাথা নাড়লেন। শরীরে কাটা ছেঁড়া চিহ্ন নেই। উঠে গিয়ে কাঠের ব্লকটার সামনে ঝুঁকে দাঁড়ালেন তিনি। রয় উল্টো দিকে ঘুরে তার কথায় মনোযোগ দিল। মাথার পেছনে আর পাশে প্রচুর ক্ষত দেখতে পাচ্ছি। কাটারের ভারী হাতল দিয়ে পেছন থেকে আঘাত করেছে কেউ। মেঝেতে লুটিয়ে পড়ার আগেই মারা গিয়েছে ড্রিসকল। এরপর মাথা কেটে নেওয়ার সময় ধমনী অথবা শিরা থেকে তেমন রক্তপাত হতে পারেনি। ডাক্তারের কথাটা বুঝতে পারল রয়। হৃৎপিণ্ড থেমে গেল। ক্ষতস্থান থেকে আর রক্ত ঝরতে পারে না। স্ক্রিপ্টে লেখার সময় এসব টুকটাক তথ্য সে ভালোভাবেই যাচাই করে নিয়েছিল। এই অংশটা গল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই বিশেষত্বের কারণেই নরমানকে কেউ সন্দেহ করতে পারেনি। পোশাকে রক্তের ছিটে ফোঁটা না থাকায় সে নিজেও সম্ভবত নিজেকে সন্দেহ করেনি। খুন করতে গিয়ে হাতে রক্ত লেগে যায়, তবে তা শুধু মৃতদেহকে স্পর্শ করার কারণেই হয়ে থাকে। খুব সহজেই ধুয়ে ফেলা যায় সেটা। নিজেকে বেসিনের দিকে এগিয়ে যেতে আবিষ্কার করল সে। সাদা পোর্সিলনের বেসিনটা এখন গোলাপি বর্ণ ধারণ করেছে। নিচের দিকে পানি গড়িয়ে যাওয়ার রাস্তাটা কালচে লাল হয়ে আছে। রক্ত। কোনো সমস্যা? ক্লেবর্ন পাশে এসে দাঁড়াল। হাত তুলে রক্ত জমাট বাঁধা জায়গাটার দিকে দেখালো রয়। ডাক্তার মাথা নাড়লেন। আর কিছু বুঝতে বাকি নেই। নরমান বহাল তবিয়তেই আছে। মাথা কেটে নিয়েছে ড্রিসকলের। আর এখন? নিজেকে শান্ত করে মুখ খুলল রয়। এখানে আসার আগে জ্যানের অ্যাপার্টমেন্টে গিয়ে ওর সাথে দেখা করতে চেয়েছিলাম। সেই জন্যই আমার আসতে দেরি হয়েছে। ওখানে গিয়ে কর্মীর সাথে দেখা হয়েছিল। ওর কাছে শুনলাম ভিজিনির সাথে রিহার্সাল করতে আগেই বেরিয়ে গিয়েছে জ্যান। স্টুডিওতে? রয়ের হাত চেপে ধরলেন ক্লেবর্ন। কতক্ষণ আগে? এই আধ ঘন্টা হবে। এতক্ষণে পৌঁছে যাবার কথা। আপনার কি ধারণা নরম্যান? এই কথাটা আমাকে আগে বলেননি কেন? ক্লেবর্ন ছুটে গেলেন দরজার দিকে। পুলিশে ফোন করো, এখানে আসতে বলে দাও। তারপর স্টুডিওতে ফোন করে জ্যান আর ভিজিনির সাথে যোগাযোগ করতে বলো নিরাপত্তা কর্মীদের। আমি 5 মিনিটের ভেতর ওখানে পৌঁছে যাব। দাঁড়ান! কিন্তু হল ঘরে ফিরে আসার আগেই সামনে থেকে দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ শুনতে পেল রয়। সিম্ফনি অর্কেস্ট্রার শব্দকে ছাপিয়ে বাড়ির বাইরে গাড়ির ইঞ্জিন চালু হবার শব্দ কানে এলো। তাড়াতাড়ি টেলিভিশন বন্ধ করে দিল। আশেপাশে তাকাতেই দরজার পাশে ঘরের কোনায় একটা টেলিফোন সেট চোখে পড়ল। দৌড়ে গিয়ে হাতে নেবার আগেই বাজতে শুরু করে দিল ফোনটা।
রয় রিসিভার তুলল। হ্যালো। অপরিচিত একটা পুরুষ কণ্ঠ শুনতে পেল। মিস্টার ড্রিসকল? না, তড়িঘড়ি করে উত্তর দিল রয়। ফোন রেখে দিন প্লিজ, এখনই পুলিশকে ফোন করতে হবে। আপনি পুলিশের সাথেই কথা বলছেন। কি? মিল্ট অ্যাংস্ট্রম, ফেয়ারভিলের কান্ট্রি শেরিফ। কার সাথে কথা বলছি আমি? রয় নিজের পরিচয় দিল, তারপর আবার বলল, প্লিজ, ব্যাপারটা খুবই জরুরি। মিস্টার ড্রিসকো খুন হয়েছেন। খুন হয়েছেন? কিভাবে? আমি এখন কথা বলতে পারছি না। তাহলে ভালো করে শুনুন। রয়ের জবাবের জন্য অপেক্ষা করলেন না শেরিফ। আমি সারা সন্ধ্যা ক্লেবর্নের খোঁজ পাওয়ার চেষ্টা করেছি। ডাক্তার স্টেইনার আমাকে ড্রিসকলের ফোন নাম্বার দিয়ে বলেছেন ক্লেবর্নকে এখানে পাওয়া যেতে পারে। যাই হোক, ওনার কাছে একটা খবর পৌঁছে দিতে হবে। বলবেন আমরা বো কেলারকে খুঁজে পেয়েছি। কাকে খুঁজে পেয়েছেন? বো কেলার, সেই পথচারী যাকে গত রবিবার ভ্যানে তুলে নিয়েছিলেন নান। ওর বর্ণনা অনুসারে মহিলা নাকি লোহার রড দিয়ে তাকে মারতে এসেছিল। বেশ খানিকক্ষণ ধস্তাধস্তির পর নানকে পরাস্ত করে সক্ষম হয় সে। আত্মরক্ষার জন্য মেরে ফেলে মহিলাকে, তারপর ভ্যানে আগুন ধরিয়ে দেয়। ওখান থেকে পালিয়ে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় বউ। বিবেকের তাড়নায় কাল রাতে পুলিশের কাছে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে আসে। নানকে খুন করার চিন্তাটা ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তবে এই নান যে আসলে নান নয় তা তার জানা ছিল না। বুঝতে পারলাম না। আজ বিকাল পর্যন্ত আমরাও কিছু বুঝতে পারছিলাম না। অবশেষে করোনার ডেন্টাল রেকর্ড মিলিয়ে লাশ শনাক্ত করার পর সবকিছু পরিষ্কার হয়েছে। ক্লেবর্নকে জানাবেন তার ধারণা ভুল ছিল। গাড়িতে খুঁজে পাওয়া লাশটা কোনো অজ্ঞাত পথচারীর নয়, এমনকি কোনো নানেরও নয়। নরমান বেটসের দেহ ওটা। রয়ের মনে হলো ফোনটা ওর হাত থেকে পিছলে পড়ে যাচ্ছে। সবকিছু কেমন যেন ঘোলাটে হয়ে আসছে চোখের সামনে। নরমান মৃত, তার মানে ড্রিসকলকে খুন করেছে ভিজিনি, আর লোকটা এখন জেইনের সাথে আছে। ভিজিনিকে দরজা খুলতে দেখে জ্যান চিত্রনাট্য বন্ধ করল। আমি তৈরি, বলল লোকটা। উঠে দাঁড়ালো জ্যান। পল এসে পড়েছে? রাস্তায় আছে, ওকে ছাড়াই আমরা শুরু করতে পারি। চলার গতি বাড়িয়ে দিল পরিচালক। আমি নরম্যানের অংশটা অভিনয় করব। জ্যান লোকটার দিকে চিত্রনাট্যটা বাড়িয়ে দিল, কিন্তু মাথা নাড়ল ভিজিনি। দরকার নেই, শাওয়ারের দৃশ্যটা করব আজকে। ওখানে তোমার বা ওর কারো কোনো ডায়ালগ নেই। প্রথমেই শাওয়ারের দৃশ্য? হ্যাঁ, ওটাই তো গুরুত্বপূর্ণ, তাই না? প্রমোট কি করবে? আমি তোমাকে বলে দেব কখন কি করতে হবে। দেতো হাসি হাসল ভিজিনি। তবে আগে তোমাকে কাপড় খুলে ফেলতে হবে। দাঁড়াও দাঁড়াও, ক্যামেরা যখন চলবে তখন তোমার আচরণ কল্পনা করতে সুবিধা হবে এতে। এখনো মুখ থেকে হাসি মিলিয়ে যায়নি ওর। ভুলে যাও, আমি তোমার সামনে কাপড় খুলছি না। বেহুদার নাটক করো না তো। হাসিটা মিলিয়ে গিয়েছে। আমি আগেও অনেক ন্যাংটা মেয়ে দেখেছি, আর তুমিও এই প্রথম কোনো পুরুষের সামনে কাপড় খুলছো না। তার সাথে রিহার্সেলের কি সম্পর্ক? সবকিছুই সম্পর্কযুক্ত। আলোতে এসে দাঁড়ালো ভিজিনি। লোকটার চোখের ছোট ছোট হয়ে আসা চোখের মণি পরিষ্কার দেখতে পেল জেন। পরিচালক ওর দিকে এগিয়ে এলে নাকে এসে তার পারফিউমের গন্ধ লাগলো, সেই সাথে আরেকটা মিষ্টি গন্ধ।
লোকটা কিছু একটা খেয়ে এসেছে। তুমি নারী, বলল ভিজিনি, আর আমি পুরুষ, তাই স্বাভাবিকভাবেই। এক মুহূর্তের জন্য জাইনের মনে হলো হাসিটাকে আটকে রাখতে পারবে না ও। মনে মনে প্রশ্নটা করেই ফেলল সে, তোমার ডায়লগগুলো কে লেখে? কিন্তু সেই মুহূর্তেই হাত বাড়িয়ে ওকে আঁকড়ে ধরল ভিজিনি। ঠোঁট দুটো ফাঁকা হয়ে আছে। জাইন মাথা সরিয়ে নিল, লোকটাকে চুমু খেতে দিতে চায় না, কিন্তু সাথে সাথে বুঝতে পারল পরিচালকের উদ্দেশ্য অন্য। তার হাত দুটো ওর পিঠে, ব্লাউজের ভাঁজগুলো আঁকড়ে ধরছে। যেন বুঝতে পারল কাপড় ছিঁড়ে গিয়েছে ব্লাউজের। এরপর ব্রার উপর হাতের স্পর্শ অনুভব করল। এক মুহূর্ত পরেই ব্রাটা খুলে পড়ে গেল মাটিতে। চিৎকার করে লোকটার চোখে আঙুল দিয়ে খোঁচা দেবার প্রয়াস পেল, কিন্তু মাথা সরিয়ে ওর হাত ধরে ফেলল লোকটা। কিন্তু কিছুক্ষণ পরেই ছেড়ে দিল হাতটা। নড়ার প্রয়াস পেল জ্যান, কিন্তু ভিজিনির ডান হাতের জোরালো এক থাপ্পড় খেয়ে টলে উঠল। এদিকে বা হাতটা দিয়ে আঁকড়ে ধরে ছিঁড়ে ফেলল ব্লাউজের সামনের দিকটা। শক্ত হাতে ভিজিনি খামচে ধরল জ্যানের বুক। এখনো সামলে উঠতে পারেনি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে নোংরা হাতটা ওর বুকের উপর নড়াচড়া করছে। হঠাৎ জেইনের হাতে ধরা পড়ল একটা ফুলদানি। ওটাকে আঁকড়ে ধরে লোকটার মাথার পাশে আঘাত হানল। গোলাপের লাল পাপড়িগুলো ঝরে পড়ল সাওয়ারে। ভিজিনির মাথার পাশেও দেখা গেল লালের স্পর্শ। চিৎকার করে পিছিয়ে গেল সে। দরজার দিকে দৌড়ে গেল মেয়েটা। নব আঁকড়ে ধরল। গতি না কমিয়েই খোলা দরজা দিয়ে বের হলো ও। পর মুহূর্তেই আছড়ে পড়ল মেঝেতে। ওখানে যে একটা সিঁড়ির ধাপ আছে সেটা ভুলেই গিয়েছিল। তীব্র ব্যথার একটা ঝলক যেন ওর ডান পা থেকে উড়ু পর্যন্ত জ্বালিয়ে দিল। গোড়ালে মচকে গিয়েছে না ভেঙে তা বুঝতে পারছে না, তবে তাতে কিছু যায় আসে না। পালাতে হবে জেনকে। ফোপাতে ফোপাতে নিজেকে মেঝে থেকে টেনে তুলল ও। সামনে এগোবে এমন সময় পিঠে কিছু একটার আঘাত খেয়ে হুমড়ি খেয়ে পড়ল। এবারের ব্যথাটা এতটাই বেশি ছিল যে মনে হলো জ্ঞান হারিয়ে ফেলবে। অনেক কষ্ট করে নিজেকে অজ্ঞান হবার হাত থেকে রক্ষা করল, কিন্তু ভিজিনির নোংরা হাত থেকে রক্ষা করতে পারল না। শক্তিশালী হাত জোড়া ছিঁড়ে ফেলল জ্যানের স্কার্ট। এক মুহূর্তে পর তার পেন্টি। এরপর ওর চুল ধরে মাথাটাকে পেছন দিকে টেনল ভিজিনি। মেয়েটা বুঝতে পারল ওকে ঠান্ডা শীতল মেঝেতে শুইয়ে দিয়েছে লোকটা। চোখ খুলে চেয়ে দেখল ভিজিনির গাল বেয়ে রক্ত ঝরছে, কিন্তু তাই বলে মুখ থেকে হাসিটা অদৃশ্য হয়ে যায়নি। হলদে দাঁত আর মুখের দুই কোণা দিয়ে গড়িয়ে পড়তে থাকা লালা পরিষ্কার দেখা যাচ্ছে। উঠে দাঁড়াও, আদেশ দিল সে। পারছি না, আমার গোড়ালি। হাসি একদম মলিন হলো না ভিজিনি। উল্টা আরেকটা থাপ্পড় দিয়ে টেনে তুলল মেয়েটাকে। ব্যথায় গুঙিয়ে উঠল জেন। শব্দটা যেন আরো উত্তেজিত করে তুলল লোকটাকে। বেশ্যা! মেয়েটার হাতের মাংস আঁকড়ে ধরল সে। এগো! নিজেকে ছাড়াবার চেষ্টা করলো জেন, কিন্তু ভিজিনি তা হতে দিল না। বাধ্য হয়ে এগোলো জেন। অন্ধকার থেকে আলোময় এলাকায় এসে উপস্থিত হলো ওর। সেটের আলো, বাথরুম আর শাওয়ারের সেট। পর্দা দিয়ে ঢাকা স্টলের দিকে ওকে ঠেলে নিয়ে যাচ্ছে ভিজিনি। টাইলের উপরে আছড়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। ভেতরে যাও, আদেশ দিল সে। আমি তোমাকে ভেতরে চাই। না! প্রতিবাদ জানাবার প্রয়াস পেল মেয়েটা, কিন্তু বুঝতে পারল আহত পশুর মতো কুই করছে কেবল। এটাই চাচ্ছিল ভিজিনি। শাওয়ারের স্টলে ঢোকার পর
আহত আর পরাজিত পশুর মতো আচরণ করা হবে ওর সাথে। অসহায় জেনকে ধর্ষণ করবে ভিজিনি। অসহায় না, যেন অসহায় নয়। ফুসফুস ভরে বাতাস টেনে নিল মেয়েটা। দেহের সব শক্তি কাজে লাগিয়ে মোচড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। হাত মুক্ত হওয়া মাত্র ভিজিনি রক্তাক্ত মাথায় আঘাত হানা শুরু করলো। গুঙিয়ে টলে উঠল ভিজিনি। নিজেকে সামলাবার জন্য আঁকড়ে ধরল ভারী পর্দাটা। বড় বড় করে শ্বাস নিতে শুরু করলো সে। দীর্ঘ একটা সেকেন্ড দাঁড়িয়ে রইল মূর্তির মতো। পর মুহূর্তেই হাত দুটো বাড়িয়ে দিল সামনে। ভয়ে ঘুরে দাঁড়ালো জেন, কিন্তু পালাতে পারল না। তার আগেই তীক্ষ্ণ নখগুলো কেটে বসলো ওর কাঁধে, কিন্তু সাথে সাথেই আবার ছেড়ে দিল। আবারও ঘুরল মেয়েটা, থমকে গেল সাথে সাথে। ভিজিনি এখনো শাওয়ারের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। ব্যথায় বিকৃত হয়ে আছে মুখটা। মামা মিয়া! আস্তে আস্তে মিয়ে এলো ভিজিনির গলা। মুখ থুবড়ে সামনের দিকে পড়ে গেল লোকটা। জেনের চোখে লোকটার দুই কাঁধের মাঝখান থেকে বের হতে থাকা রক্তের ধারা ধরা পড়ল। ভিজিনির দেহের সাথে সাথে যখন ভারী পর্দাটা ছিঁড়ে গেল, তখন স্টলে আশ্রয় নেওয়া লোকটাকেও দেখতে পেল। হাতে ছোড়া নিয়ে দাঁড়িয়ে আছে সে। লাফ দিয়ে সামনে এসে জ্যানের গলায় ধরল ছুরিটা। চিৎকার করে উঠল, কিন্তু আওয়াজ ঢাকা পড়ল গুলির আওয়াজে। শব্দ করে অ্যাডাম ক্লেইবর্নের হাত থেকে মেঝেতে আছড়ে পড়ল ছুরিটা। ভয় পাচ্ছেন না ডাক্তার স্টাইনার? ভয় পাওয়ার মতো কিছু নেই অবশ্য। ক্লেইবর্ন এখন একদম নিরীহ। লোকটার হাত থেকে গুলিটা বের করে নেওয়া হয়েছে। ক্ষতটাও শুকাচ্ছে ভালোভাবে, কিন্তু ভবিষ্যতে আর কখনো কোনো অস্ত্র চালাবার সামর্থ্য হবে না তার। এমনকি ডান হাতটা দিয়ে কখনো একটা কলম পর্যন্ত ধরতে পারে নাকি সন্দেহ। অবশ্য এই ঘরটা থেকে কখনো বেরোতে পারবে বলেও মনে হচ্ছে না। কোনো ট্রায়াল না হলেও ঝামেলা কম হয়নি। অনেকগুলো কোর্ট অর্ডার আর শুনানির পর স্টাইনার তাকে ঘরে ফিরিয়ে আনতে পেরেছেন। ঘর? দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন স্টাইনার। চারপাশে তাকালেন তিনি। ঘর বলতে ছোট একটা কিউবিকল, কয়েকটা প্লাস্টিকের আসবাব, মেঝেতে আটকে রাখা একটা বিছানা আর একটা বৈদ্যুতিক বাতি। অন্তত পরিচিত তো জায়গাটা। অবশ্য সেটা ক্লেইবর্ন বুঝতে পারবেন কিনা সন্দেহ। মাঝে মাঝে অবশ্য মনে হয় লোকটা সবকিছু বুঝতে পারছে, তবে কখনো কিছু বলেন না তিনি। স্টাইনারকে চিনতে পারেন, তার সঙ্গেও পছন্দ করেন। এই যেমন এখন স্টাইনারকে দেখে হাসছেন ক্লেইবর্ন। অবশ্য এই হাসিটা সবসময় তার মুখে লেগেই থাকে। হাসিটাকে একটা বুহু হিসেবে ব্যবহার করেন তিনি। দুনিয়ার কাছ থেকে নিজের সব রহস্য আর গোপনীয়তা লুকিয়ে রাখেন। স্টাইনার নড করলেন, হ্যালো অ্যাডাম। উত্তর পেলেন না, কেবল সেই হাসি আর নীরবতা। বিছানার পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন স্টাইনার। বসার আগেই বুঝতে পারছেন যে লাভ হবে না কোনো, কিন্তু তাই বলে তো আর হাল ছেড়ে দেয়া যায় না। এইটুকু ক্লেইবর্নের প্রাপ্য। যা হয়ে গেল তা নিয়ে কথা বলার সময় এসেছে, বললেন তিনি। কিন্তু ক্লেইবর্নের চেহারার কোনো পরিবর্তন হলো না, তবে চোখের দৃষ্টিটা একটু পরিষ্কার হয়ে এলো যেন। হয়তো এবার তিনি বুঝতে পারবেন স্টাইনারকে ধীরে ধীরে কথা বলতে হবে। তাদের মাঝখানের সম্পর্কটা এখন আরও দুই ডাক্তারের সম্পর্ক নেই, বরঞ্চ ডাক্তার আর রোগীর সম্পর্কে পরিণত হয়েছে। তবে সত্যটা বলতেই হবে তাকে। আর সত্যটা হলো, দীর্ঘদিন নরম্যানের চিকিৎসা করার কারণে নরম্যানের মাঝে
নিজের ছায়া খুঁজে পেতে শুরু করেছিলেন ক্লেবর্ন। আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলেছেন বেডসের মাঝে। দুজনেই মাতৃহীন, একা। নিজেদেরকে তারা এই হাসপাতালে আবদ্ধ বলে মনে করেন। হাসলেন ক্লেবর্ন। এসব কথা আগের সেশনগুলোতে হয়েছে, এবার আরেকটু সামনে এগোতে চান। আমার ধারণা কিছুদিন যাবার পর তোমার মনে হচ্ছিল ক্লেবর্নের ভাগ্য, তার ভবিষ্যৎ, এসব কিছু নির্ভর করছে নরম্যান বেটসের উপর। ওকে সুস্থ করা, সেটাকে নিয়ে একটা বই লেখা, এইসব করে তুমি তোমার জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। মানসিক সুস্থতা নরম্যানকে মুক্তি দেবে, আর বইটা তোমাকে। এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু যখন নরম্যান পালিয়ে গেল, তখন সাথে নিয়ে গেল তোমার সব পরিকল্পনা। সে পালিয়ে গিয়েছে তোমাকে অনির্দিষ্ট কালের জন্য এখানে বন্দি রেখে। নিশ্চয়ই তখন থেকে শুরু হয়েছিল সমস্যাটা। তোমার মনে হচ্ছিল এখান থেকে পালাতে হলে তোমাকে নরম্যানের মতো হতে হবে। আমি জানি তুমি ওকে ধরতে উদগ্রীব হয়েছিলে, কিন্তু অবচেতন মন চাচ্ছিল ও যেন পালিয়ে যায়। তারপর যখন বেডসের পোড়া দেহটা দেখতে পেলে, তখন হাওয়ায় মিলিয়ে গেল তোমার সব আশা। নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে। মাকে ছাড়া চলতে পারতো না নরম্যান, তাই সে তার মায়ের রূপ নিয়েছিল। তুমি নরম্যানকে মরতে দিতে পারো না, তাই ওর রূপ নিলে তুমি। শুরু হলো মাঝে মাঝে স্মৃতি হারিয়ে ফেলা। ক্লেবর্ন মুখে মোনালিসার হাসি, আর সেই সাথে স্ফিংসের নীরবতা। ভ্যানে যখন দেহটাকে দেখতে পেলে, তখনও তাই হয়েছিল। নরম্যানের রূপ ধরে তুমি চলে গিয়েছিলে ফেয়ারভিলে, খুন করেছিলে লুমিস দম্পতিকে। একটু বিরতি নিলেন স্টাইনার। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর তোমার গাড়ি পরীক্ষা করে দেখা হয়েছে। লুমিসের দোকানের ক্যাশ রেজিস্টার থেকে চুরি হওয়ার ডলারগুলো খুঁজে পেয়েছে ওরা। ঠিক ফ্লোর বোর্ডের নিচে ছিল, মনে পড়ে? ক্লেবর্ন চুপ করেই রইলেন। হাসিটা এখনো মিলিয়ে যায়নি। নোটগুলো তোমার গাড়িতে লুকিয়ে রাখার পর জ্ঞান ফিরে পাও তুমি। এরপর দোকানে গিয়েছিলে। ভুল বললাম? উত্তর এলো না কোনো। চিত্রনাট্যটা তোমাকে বাধ্য করেছিল হলিউডে যেতে। ক্লেবর্ন হিসেবে তুমি চেয়েছিলে চিত্রনাট্যটা বানানো বন্ধ করতে। ইচ্ছে ছিল বুঝিয়ে শুনিয়ে কাজটা করা, কিন্তু নরম্যান হিসেবে খুন করতেও আপত্তি ছিল না তোমার। হলিউডে থাকার সময় নিজের উপর ভালোই নিয়ন্ত্রণ ছিল তোমার, তবে নরম্যানও ছিল তোমার সাথে। ম্যারি ক্রেনের মতো দেখতে জেন হারপার, অকুস্থলের অনুকরণে বানানো সেট, এসব তার জন্য দায়ী। আমি ওখানকার অনেকের সাথেই কথা বলেছি। রয় এমএস, জ্যান আর মেয়েটার অ্যাপার্টমেন্টে থাকা অন্য মেয়েটা, এদের সাথে। ওদের বলা কিছু কথা আমাকে পুরো ঘটনাটা বুঝতে সাহায্য করেছে। তবে কিছুটা আন্দাজও আছে। এই যেমন সুপার মার্কেটে তোমার নরম্যানকে দেখতে পাওয়া, হয়তো বেচিনিকে দেখতে পেয়েছিলে, হয়তো দৃষ্টিভ্রম ছিল। তবে ওই ঘটনার পর থেকে নিজের উপর নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি হারিয়ে ফেলেছিলে। প্রথমে জেইনের সাথে ঝগড়া হলো, এরপর নরম্যান হয়ে হত্যা করলে বিড়ালটাকে। তবে নরম্যানের সময় ফুরিয়ে আসছিল। সেই সাথে সব ধরনের অযৌক্তিক আচরণ করতে শুরু করেছিলে। চলচ্চিত্রটাকে বন্ধ করতেই হতো নরম্যানের। সেজন্য প্রজেক্টটার সাথে জড়িত সবাইকে খুন করতেও আপত্তি ছিল না তার। টম পোস্টের সাথে ডিনার খাবার প্ল্যানটা ক্যান্সেল করেছিলে তুমি। আসলে তুমি না, করেছিল নরম্যান। এরপর ড্রিসকলের বাড়িতে গিয়ে সে তাকে খুন করে। যখন রয় এমএস ওখানে গিয়ে পৌঁছায়, তখন ক্লেবর্নকে সেখানে দেখতে পায়। কিন্তু আবার ভির্জিনিয়া আর জেইনের কথা শোনার সাথে সাথে নরম্যান স্টুডিওতে যায়। বাকিটা তো সবার জানা।
এমএস যদি পুলিশকে নিয়ে সময় মতো উপস্থিত না হতো তাহলে। চুপ করলেন স্টাইনার। ক্লেবর্নের দিকে তাকিয়ে দেখতে পেলেন তিনি এখনো হাসছেন। দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেলেন স্টাইনার। পরে আবার কথা হবে বলতে বলতে বুঝতে পারলেন আরো একবার কেন, হাজারবার কথা বলেও কোনো লাভ হবে না। ক্লেবর্নের হাসির আড়ালে লুকিয়ে থাকা নৃশংসতাকেই স্পর্শ করতে পারেনি তাকে। হয়তো এই নৃশংসতার কোনো ওষুধ ছাড়বেন না তিনি। যতক্ষণ শ্বাস আছে চেষ্টা করে যাবেন। দেখা হবে বললেন তিনি। তখনও হাসছেন ক্লেবর্ন। ক্লেবর্নের কানে স্টেইনারের বলা একটা শব্দও প্রবেশ করেনি। আর স্টাইনার চলে যাবার পর থেকে কেবল নিজের অন্তরাত্মার কথাই শুনছেন তিনি। তিনি অ্যাডাম ক্লেবর্ন, অ্যাডাম, প্রথম মানব। ক্লেবর্ন, কাদা থেকে যার জন্ম, ঈশ্বর তাকে নিজ হাতে বানিয়েছেন। ঈশ্বর সবাইকে বানিয়েছেন, এমনকি নরম্যান বেটসকেও। আমরা সবাই তার সন্তান। আমি, নরম্যান, আমরা সবাই। একসময় ওকে আমি দুনিয়ার হাত থেকে আগলে রেখেছিলাম। আমরা সবাই ভাই ভাই। এটা আমার না, ঈশ্বরের কথা। ঈশ্বরের সব কথা আমাদের মানতে হবে। ঈশ্বর বলেছেন প্রতিশোধ কেবল আমার জন্য, কেবল আমিই তা নেবার ক্ষমতা রাখি। ক্লেবর্ন মারা যেতে পারে, তবে নরম্যান বেঁচে থাকবে। ঈশ্বর তাকে রক্ষা করবেন, কেননা সে অশুভর বিরুদ্ধে ঈশ্বরের অস্ত্র। নরম্যান বেটস অমর।